তাহলে এটাই তোমার মতলব ছিল মেঘ? হ্যাঁ, হাসপাতালে না যাওয়ার জন্য, রক্ত না দেওয়ার জন্য, তাহলে এটাই তোমার প্ল্যান? দিদিভাই সত্যি কথাগুলো আজ বলবি তুই, সবার সামনে তুই সত্যি কথাগুলো বলবি আজ, কারণ অনেক কিছু জমা হয়েছে, সবকিছু তোকে আজকেই বলতে হবে। আমি মানছি তুমি যে কথাগুলো বলছো সেগুলো বলার কারণ আছে, কিন্তু আমি অনুরোধ করছি এখন এই সমস্ত কথাগুলো বলো না। বাপি, দেরি করলে হয়তো গিনির সঙ্গে রূপের বিয়েটা হয়ে যাবে। গিনি আমার বন্ধু নাই হতে পারে, কিন্তু ও আমার শত্রু নয়। আমি ঠাম্মিকে কথা দিয়েছি যে আমি একবার শেষ চেষ্টা করব ওই বাড়ির এরকম সর্বনাশ ঠেকাতে। তাই বাপি, এখন আমার বলা ছাড়া আর কোনো উপায় নেই। আর দিদিভাই, তোকে নীলের সামনে স্বীকার করতে হবে যে তুই আর রূপ প্ল্যান করে আমাকে রূপের কাছে পাঠিয়েছিলি যাতে রূপ ওই অসভ্যতাটা করতে পারে। কি বলছো মেঘ? এটা সত্যি হতে পারে না। এটাই সত্যি হয়েছে বাপি, এটাই আমার জীবনের সত্য। আর দিদিভাই, তুই ইচ্ছে করে রূপের ব্যাপারে আরো ভালো ভালো কথা বলেছিলি ওদের কাছে, অনেক কিছু বানিয়ে বানিয়ে বলেছিলি যাতে ওই বাড়ির লোকের কাছে আমি আরো বেশি ছোট হয়ে যাই। ওরা যে তোকে বিশ্বাস করে সেই সুযোগটা তুই নিয়েছিলি। তুই আমার ক্ষতি করার চেষ্টা করেছিলি, ক্ষতিটা কিন্তু গিনির হতে চলেছে। বাজে কথা বলছিস তুই মেঘ, সব বাজে কথা। তুই জানিস দিদিভাই যে কথাগুলো একটাও বাজে কথা নয়, কথাগুলো সত্যি কথা এবং ঠিক কথা। থামবে তোমরা, থামবে। কি হচ্ছে কি? তুমি কি ময়ূরীকে মেরে ফেলতে চাইছো? না মা, আমি ওকে মেরে ফেলতে চাইছি। আর আমি ওর প্যারামিটার সম্পর্কে বাপিকে বলতে শুনেছি, ও ঠিক হয়ে যাবে, কিন্তু মরে যাবে অন্য একটা মেয়ে, আর তাকে বাঁচাতে হবেই দিদিভাইকে, বাঁচাতেই হবে। তুমি যে কথাগুলো বললে সেগুলো সত্যি? মানে ও আর রূপ বলে ওই ছেলেটি প্ল্যান করে তোমাকে সেদিন ওই বাড়িতে? হ্যাঁ বাপি, সন্দেহটা আমার মনে আগে থেকেই ছিল যে দিদিভাই হঠাৎ আমাকে কফি করতে কেন বলল। ঘরে যে কেন কেউ ছিল না তখন, সেটা আমি পরে শিওর হয়েছি। মিথ্যে ভাবি, ও সব মিথ্যে কথা বলছে, একটাও সত্যি না। দিদিভাই, তুই নীলের সামনে সত্যি কথাগুলো বলবি, হ্যাঁ কি না? তুই যা বলছিস সেরকম আমি কিচ্ছু জানি না মেঘ। তাই? তবে তোর ফোনটা কিন্তু জানে, আর তোর ফোনে একটা মারাত্মক সেটিংস আছে, তোর কলগুলো রেকর্ডেড হয়ে থাকে, শুনবি? কি করে জানবো তুমি এই ঘাটে ভিড়ে যাবে? তুমি যেরকম ছেলে, মানে ওই ফুলে ফুলে মধু খাওয়ার মতো, আমি তো ভেবেছিলাম গিনির সঙ্গেও ফুর্তি করে কেটে পড়বে। তুমি যে গিনিকে বিয়ে অব্দি এগোবে সেটা আমি কি করে জানবো? তুমি এত বেশি বেশি প্রশংসা করে দিলে আমার নামে, আমার তার পালানোর রাস্তা রইল না। আমরা দুজনেই দুজনের হেল্প করেছি। আমি তোমাকে মেঘের উপর প্রতিশোধ নেবার সুযোগ করে দিয়েছি, তোমাকে ওর সঙ্গে ঘরে একা হওয়ার সুযোগ করে দিয়েছি, তাই তুমি ওর উপরে রিভেঞ্জটা নিতে পেরেছো। আর আমি নীলের লাইফ থেকে মেঘকে বাদ দিতে পেরেছি। সেই দিন নীলের ঘরে আসাটা কিন্তু আমার প্ল্যানের মধ্যে ছিল না, কিন্তু ও আসাতে ব্যাপারটা কি জমে গেল। এটা তুই কি করেছিস? কেন করেছিস? মিথ্যে মিথ্যে মা, এগুলো সব বানানো, আমি এগুলো বলিনি। চুপ করো। তুমি যদি অসুস্থ না হতে তোমাকে বাড়ি থেকে বার করে দিতাম আমি এই মুহূর্তে। ভাবি ভাবি, তোমরা আমার অসুস্থতার ব্যাপারে অনেক কিছু বলছো, অনেক কিছু, কিন্তু এখন মেঘ যে আমাকে ব্ল্যাকমেল করছে, তোমরা ওকে কিচ্ছু বলবে না ভাবি? আমাকে হসপিটালে না নিয়ে গিয়ে এসব কথা এখন কেন হচ্ছে এখানে? কেন? ও চায় আমি মরে যাই, তাই তো? হ্যাঁ, ও আমাকে মেরে ফেলতে চায় তো? না, কেউ সেটা চাইছে না, বরং তুই জেদ করেছিস নীল না আসলে তুই হসপিটালে যাবি না। তাহলে নীল যখন আসছে তুই সবটা নিজের মুখে স্বীকার কর, নাহলে তোর এই ফোনের রেকর্ডিং, সব মেসেজেস আমি সব গিয়ে ওই বাড়িতে সকলের সামনে শোনা। এবার দেখ চয়েস তোর, তুই কি করতে চাস। বুঝেছি, তুই নীলকে ছেড়ে দিতে চাস না, তোর ওর জীবনে আবার এন্ট্রি চাই, তাই তো? এটাই তো পয়েন্ট। ভুল করছিস।
আমি নীলকে আমার জীবনে আর দৃশ্যমানাতেও চাই না। আমি চাই তুই আর নীল বিয়ে কর, বিয়ে করে তোরা সুখী হ। আমি নিজে তোদের বিয়েতে গান গাইবো, আনন্দ করব, অনেক মজা করব, কিন্তু তার আগে তোকে নীলের সামনে, নীলের বাড়ির সকলের সামনে স্বীকার করতে হবে যে তুই আমার পাসপোর্ট নিয়ে ঠিক কি করেছিস। তুই লুকিয়ে রেখেছিলি ওটা, যাতে আমাদের যাওয়াটা ক্যান্সেল হয়ে যায়, যাতে আমাকে সবার সামনে ছোট হতে হয়। আর বলতে তোকে হবেই, কারণ দেখ, আমি এই রেকর্ডিং কারোর সামনে শোনাতে চাই না। আমি চাই তুই ভালোই ভালোই নীলের সামনে সবকিছু স্বীকার করে দে, আর স্বীকার তোকে করতেই হবে। তোর জন্য আমি আমার জীবনের অনেক কিছু দিচ্ছি। আমি আমার শরীর থেকে রক্ত দিচ্ছি, আমার জীবনে শক্তি দিচ্ছি, তার বদলে আমার তোর থেকে এইটুকু পাওয়া, আর সেটা তোকে দিতে হবে। মা তুমি চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? ওকে কিছু বলো, কিছু বলো। ও আমাকে ব্ল্যাকমেল করছে ভাবি। ভাবি আমি মরে যাবো এবার, আমি আর পারছি না ভাবি। ও আমি মরে যাবো এবার, সত্যি বুঝেছি। আমি সব বুঝতে পারছি। তোমরা কেউ আমাকে ভালোবাসো না, তোমরা কেউ আমাকে বাঁচাতে চাও না, তোমরা সবাই চাও আমি মরে যাই। তাই তো ভাবি, আমাকে বাঁচাও প্লিজ। নীল দাদাবাবু এসেছেন। কি ব্যাপার ময়ূরী, কি হয়েছে তোমার? আমি কালকেই তোমাকে বলছিলাম যে তোমাকে দেখে আমার কেমন একটা লাগছে, তুমি সেই জোর করে রেস্টুরেন্টে গেলে। আর আপনারা সকলে চুপ করে রয়েছেন কেন? ডক্টর কি বলেছে? আমরা তোমার জন্যই অপেক্ষা করছি। তুমি না এলেও হসপিটাল যেতে চাইছিল না। আশ্চর্য তো, এটা তো অদ্ভুত আবদার। আচ্ছা আপনারা কেন ওকে জোর করে নিয়ে যান না হসপিটালে? আশ্চর্যই বটে, সবটাই ভীষণ আশ্চর্যের। এতটাই আশ্চর্যের যে সারা জীবনে বোধহয় আমি কোনোদিন আর আশ্চর্য হব না। আমি না আপনাদের কোনো কথা বুঝতে পারছি না। আর মেঘ, তুমি এভাবে দাঁড়িয়ে আছো কেন? তোমাকে তো হসপিটালে যেতেই হবে। নীল, নীল কেউ এখানে আমার কথা ভাবছে না, সবাই এখানে অন্য কথা নিয়ে ব্যস্ত। নীল আমি সেই জন্যই তোমার অপেক্ষা করছিলাম। আমি আর পারছি না, আমাকে প্লিজ এবার হসপিটালে নিয়ে চলো, আমি আর পারছি না। দিদি ভাই, তোর নীলকে কিছু কথা বলার আছে। আমি তোকে রিকোয়েস্ট করছি সেগুলো তুই আগে বলে নে, না হলে আমরা বেরোতে পারবো না। আর আমি না গেলে তোর গিয়ে কোনো লাভ হবে না। তুই আমাকে ভয় দেখাচ্ছিস মেঘ, ভয় দেখাচ্ছিস তো? তুই আমাকে রক্ত দিস বলে এসব করছিস তো আমার সাথে? দিদি ভাই, সময় নষ্ট না করে নীলকে যেটা বলার সেটা প্লিজ বলে দে। মেঘ কি কথা? আচ্ছা সেগুলো পরে হবে, তুমি এখন চলো। ওর কথা শেষ না হলে আমি যেতে পারবো না নীল, সেটা দিদি ভাই খুব ভালো করে জানে। মেঘ, আমি তোমাকে এতটা নির্মম কখনো ভাবিনি। তুমি দেখতে পাচ্ছ একটা মানুষ অসুস্থ, ওর তোমার ব্লাডেরই দরকার। আর তুমি, হ্যাঁ আমি মানছি আমি একসময় তোমার এই ব্লাড দেওয়া নিয়ে অনেক রকমের রিয়াক্ট করেছি, তার মানে তো এটা নয় যে তুমি ওকে মরে যেতে দেবে। আমি কাউকেই মরে যেতে দেব না নীল। দিদি ভাই, বেশ বলছি আমি। নীল, তোমাকে আবার কিছু কথা বলার আছে। কি কথা? একটু কাছে আসবে প্লিজ। হাসপাতালে যেতে হবে, দেরি হয়ে যাবে তো। কি বলবে? নীল, আচ্ছা ওর কিন্তু কষ্ট হচ্ছে, কথাগুলো কি এক্ষুনি? দিদি ভাই বলে দে রে, যা বলতে হবে সেটা বলে দে। নীল, গিনির সঙ্গে রূপের বিয়েটা দিও না। কি? রূপ একটা খুব খারাপ ছেলে, লম্পট। মেঘ রূপের সম্পর্কে তোমাদেরকে যা বলেছে সবই সত্যি। আমি ওর সম্পর্কে মিথ্যে কথা বলেছিলাম তোমাদের সামনে। আই এম সরি নীল। মিথ্যে বলেছো তুমি? কেন ময়ূরী, কেন? আমি মেঘকে ছোট করতে চেয়েছিলাম নীল। আমি প্রতিশোধ নিতে চেয়েছিলাম, কারণ ও তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিল নীল। আমি পারছিলাম না।
আমি ভুল করেছি, আমি জানি। আর আমি মেঘকে সবার সামনে মিথ্যেবাদী করেছি। আর এটাও সত্যি যে আমি রূপকে বলেছিলাম মেঘ ওই ঘরে একা থাকবে। আর এটাও সত্যি যে রূপকে মেঘ থাপ্পড় মেরেছিল, সেই কারণে রূপ প্রতিশোধ দিতে চেয়েছিল, আর আমিও তাই জন্য প্রতিশোধ নিতে চেয়েছিলাম। মাথায় কিছু ঢুকছে না। সব থেকে বড় সর্বনাশ তো গিনির হলো। আমি বুঝতে পারিনি রে, আমি সত্যি বুঝতে পারিনি ও গিনিকে বিয়ে করতে রাজি হয়ে যাবে। আমি ভেবেছিলাম অন্য সম্পর্কের মতো, অন্য মেয়েদের মতো ও ভর্তি করার পর গিনিকে ও ডাম্প করে দেবে। আমি সত্যি বুঝতে পারিনি। অ্যাম্বুলেন্স। বাপি, আমি ডেকেছি অ্যাম্বুলেন্স। আর নীল, আমার মনে হয় দিদিভাইয়ের তোমাকে যা বলার ছিল বলা হয়ে গেছে। আর আই হোপ তুমি সবকিছু বুঝে গেছো। এবার আমাদের হসপিটালে যেতে হবে। তার মানে রূপের ওপর মেঘের কোনো রকম দুর্বলতা কোনোদিন ছিল না। ও রূপকে ঘেন্না করতো। তুমি মেঘের ওপর রিভেঞ্জ নিতে এইভাবে ষড়যন্ত্র করেছো? কেন ময়ূরী? কেন কেন? নীল, নীল, আই লাভ ইউ, আই রিয়েলি লাভ ইউ। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। প্লিজ বোঝো আমার কষ্টটা। নীল, তুমি আমাকে ছেড়ে যেও না প্লিজ। আমি ভালো হয়ে যাবো। আমি সব ছেড়ে দেবো। আমি সত্যি ভালো হয়ে যাবো। প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না প্লিজ। ও শাট আপ ময়ূরী। তুমি জানো কি করেছো? তোমার কোনো আইডিয়া আছে তুমি একসঙ্গে কতজনের জীবনের সর্বনাশ করেছো? আমার, মেঘের, গিনির, আমাদের পুরো পরিবারের। কেন করলে এটা? আমি তোমাকে কোনোদিন মাফ করতে পারবো না ময়ূরী, কোনোদিনও না। চুপ করো, একদম চুপ করো। তুমি এই সব কিছুর জন্য তুমি দায়ী নীল। তুমি যদি আমার মেয়েটাকে সেদিন ধোকা না দিতে, আমার মেয়েটাকে না ঠকাতে, তাহলে আজকের দিনটা আমাদের দেখতে হতো না। আমার মেয়েটার দিকে আঙুল তোলার আগে যাও, নিজের দিকে তাকাও একবার। না নীল, নিজের একটা কথা অন্তত রাখো। তুমি কিন্তু বলেছিলে যে তুমি আমার কাছে এসে আর কোনোদিনও সরি বলবে। নিজের একটা কথাকে অন্তত রেসপেক্ট করো। নীল, আসো আসো। কেঁদো না মধুমিতা, কেঁদো না, কেঁদো না। এই সব কিছু শোনার আগে আমি মরে গেলাম না কেন? সব কি বলছো মধুমিতা? বেঁচে তো আমাদের থাকতেই হবে, ওদেরই জন্য বেঁচে থাকতে হবে। ওরা আবার একটা সুস্থ সুখী জীবন পাবে, এটা দেখে তবে তো আমরা যেতে পারি। আর তুমি অন্তত এটা ভাবছো না কেন যে ময়ূরী যে মিথ্যেগুলোকে নিয়ে বেঁচেছিল সেগুলো শেষ হবে? হয়তো এবারও সুস্থ জীবনে ফিরে আসবে, চৈতন্য হবে।
আবার ভালো করে চলতে শিখবে, শুরু করবে, এটা ভাবো না। হ্যাঁ গো, সবটাই কি শুধু আমার আমার মেয়েটারই দোষ? আর কারোর কোনো দোষ ছিল না? এটা বড় সাংঘাতিক একটা প্রশ্ন করলে মতো কথা। জানি না ভুল কি ঠিক, তবে আমার যেটা মনে হয় সেটা বলছি। দোষ আমাদের সকলের। আমার দোষ রয়েছে, তোমার দোষ রয়েছে, ময়ূরীর নিজের দোষ রয়েছে, নীলের দোষ রয়েছে, মেঘেরও আছে। এত দেরি করলো কেন সবটুকু বলতে? অনেক আগে বলতে পারতো তো। কেন এতটা সহ্য করলো? হ্যাঁ গো, ও যা যা বললো সব সত্যি বললো? না না, তেমনটা বোধ হয় না। বলো, নিশ্চয়ই বানিয়ে বানিয়ে অনেক কিছু বলেছে। হ্যাঁ গো, বলো না, বানিয়ে বানিয়ে বলেছে না? বানিয়ে বলেছে মনে হচ্ছে না তোমার? তো ডাক্তারবাবু, ডাক্তারবাবু, কি কি খবর? প্রেশার এখন অনেকটাই নর্মাল। আচ্ছা, সি ইজ ওকে। ভয়ের কিছু কারণ নেই, তোকে বাড়ি নিয়ে যেতে পারবো। এটা কি বলছেন মিসেস রায়? এটা তো রেগুলার ব্যাপার। আর এবার তো অনেক দিন ভালো ছিল। হ্যাঁ, প্রেশারটা একটু ভাবাচ্ছিল, কিন্তু কোনো কারণে খুব টেনশনে আছে মনে হয়। এনিওয়ে, ওটা খুব একটা বড় সমস্যা হবে না। হাসপাতালে হয়তো কয়েকটা দিন বেশি থাকতে হবে। হ্যাঁ, আর ওর যেন কোনো কারণে উত্তেজনা না হয় সেটা দেখতে হবে। হ্যাঁ, আর ওর তো খুব বড় একটা অ্যাডভান্টেজ আছে না, মানে ওকে তো আর ব্লাডের জন্য অপেক্ষা করতে হয় না। মেঘ এখন কেমন আছে? হ্যাঁ, আমি ওকেই দেখতে যাচ্ছি। আমি কি আপনার সঙ্গে আসতে পারি? অবশ্যই আসুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এগোচ্ছি, তুমি এখানেই থাকো। হ্যাঁ হ্যাঁ, মিসেস রায়, আপনি ভেতরে গিয়ে বসতে পারেন, কোনো অসুবিধা নেই। পারি? হ্যাঁ, শুধু দেখবেন পেশেন্টকে সেডেটিভ দেওয়া আছে যাতে ঘুম না ভেঙে যায়। ঠিক আছে, আসুন। উঠিস না, উঠিস না। ভাবি, আমাকে ক্ষমা করে দিও। আমার কাছে আর উপায় ছিল না ভাবি। জানি রে মা, কতটা নিরুপায় হয়ে তুই এইভাবে এত কিছু করেছিস। তোকে বলতে হবে না, আমি জানি সবটা। তুমি যখন ফোনে কথা বলছিলে ডক্টরের সঙ্গে, আমি তখন শুনেছিলাম তুমি ওনাকে দিদিভাইয়ের পালস রেট, স্যাচুরেশন, প্রেশার সব কিছু বলছিলে। আমি তখন বুঝেছিলাম যে অন্যান্য বাড়ির থেকে দিদিভাইয়ের ক্রাইসিসটা এবার অনেক কম। তাই জন্য আমি নিজেকে আরো শক্ত রেখে এত কৈফিয়ত দেওয়ার দরকার নেই তো। দরকার আছে বাপি। তোমাকে জানতে হবে যে তোমার মেয়ে এই কাজটা কেন করলো। বাপি, আমি সবসময় তোমার দেওয়া শিক্ষা নিয়ে অহংকার করি, আর তোমাকে আমি কৈফিয়ত দেবো না যে কেন আমি এরকম হঠকারিতা করলাম। আর আমি জানি তুমি আমাকে নিয়ে অনেক গর্ব করো, তাই তোমার এই কৈফিয়ত পাও না বাপি। আমার তোমাকে কৈফিয়ত দিতেই হবে। ধরে এত কিছু মনের মধ্যে লুকিয়ে রেখেছিলি, তুই আমাকে একবারের জন্য বলিসনি তো? আমি বুঝতাম না তা নয়, বুঝতাম, কিন্তু ও তোর ডিগনিটি নিয়ে এভাবে খেলা করবে, তার জন্য রূপকে কাজে লাগাবে, এটা আমি সত্যি বুঝিনি। কি হতো বাপি, সব জেনে তুমি শুধু শুধু কষ্ট পেতে। আর দিদিভাই কি স্বীকার করতো? করতো না। কিন্তু যখন আমি ইউনিভার্সিটি থেকে ফিরে দিদিভাই আর রূপকে ফোনে কথা বলতে শুনেছিলাম, আমি তখনই ঠিক করে নিয়েছিলাম যে সব প্রমাণ আমাকে জোগাড় করতেই হবে, যাতে দিদিভাই আর অস্বীকার না করতে পারে।
আর আমি জানতাম ওর ফোনে সব কল রেকর্ডিং হয়, তাই দিদিভাই যখন ঘরে ঘুমোচ্ছিল তখন ওর ফোনে রেকর্ডেড হওয়া সব কলগুলো আমি আমার ফোনে ট্রান্সফার করে নিই। বাপি, আমি এতগুলো অন্যায় করেছি আর তুমি বলছো তোমাকে কৈফিয়ত দেওয়ার নেই? আত্মরক্ষা করতে গিয়ে কেউ যদি কারোকে খুন করে সেটাও অপরাধের নয়। তুই যা করেছিস আত্মরক্ষার জন্য করেছিস। তবুও তো সেটা অন্যায় বাপি। আমি অস্বীকার করবো না রে মা। আজকে প্রথমটায় আমি খুব অবাক হয়েছিলাম যে মেঘ এরকম অবুঝ কি করে হচ্ছে। আমার না খুব কাঁদতে ইচ্ছে করছে, চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে তোর জন্য, ময়ূরীর জন্য। যতদিন বাঁচবো না ততদিন ভাববো যে আমি কোথায় ভুলটা করেছিলাম, মেয়েটাকে মানুষ করতে পারলাম না। ওর কাছে আমার মাথা নিচু করে ক্ষমা চাইবার আছে রে। বাপি কেঁদো না প্লিজ। সব অন্ধকারের শেষে একটা আলোর আভাস থেকে যায়। তোদের মাকে বলেছিলাম এবার হয়তো ময়ূরী নিজের জীবনের অন্ধকারটা থেকে বেরিয়ে আসতে পারবে। নীল নীল কি এসেছে? জানি না, মেরুদণ্ডহীন। বাপি, দিদিভাইয়ের জ্ঞান ফিরলে ও সবার প্রথমে নীলকেই আগে খুঁজবে। নীলকে দেখতে না পেয়ে আরো এক্সাইটেড হবে, আর সেটা দিদিভাইয়ের জন্য ভালো হবে না।